হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 9-এর রাওয়ে মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফিজিক্যাল সায়েন্সে দেখো 4 নম্বর যেটা স্কুল দেওয়া হয়েছে বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই স্কুল থেকে গ্রুপ এ বি সি ডি অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের সঠিক আনসার আমরা আজকের ক্লাসে দেখে নেব। যারা আগের ক্লাসগুলো দেখোনি বা লাইফ সায়েন্সের 12টা সেট আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রশ্নবিচিত্রা থেকে, তোমরা সেগুলো দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 9-এর রাওয়ে মার্টিনের প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই যে ক্লাসগুলো হয়ে গেছে দেখে নিও। দেখো, গ্রুপ এ থেকে প্রথম প্রশ্ন আমাদের দাঁতের এনামেল যেটি দ্বারা তৈরি সেটি হলো ক্যালসিয়াম ফসফেট দিয়ে আমাদের দাঁতের এনামেলটা তৈরি হয়। ক্যালসিয়াম ফসফেট মানে হচ্ছে Ca3PO4 হোল্টওয়াইজ। একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের লম্ব অভিমুখে, মানে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার লম্ব মানে মাঝে যে কোণটা আছে সেটা 90 ডিগ্রি, কেমন 2 মিটার সরে গেল, এক্ষেত্রে সম্পাদিত কার্য হবে। আমাদের এখানে সরাসরি কিন্তু গুণ করবে না, 10 গুণ 2 গুণ হয়তো তুমি 20 জুল করে দিলে, এটা করবে না। তার কারণ এখানে লম্ব অভিমুখে বলেছে, লম্ব বরাবর থাকলে সেক্ষেত্রে কোনো কৃতকার্য হয় না, সেখানে কৃতকার্য সমান 0 হয়। এই জিনিসটা খেয়াল করবে, কেমন প্রশ্ন মানে পড়ে সঙ্গে সঙ্গে আনসার করার আগে ভালো করে আগে প্রশ্নটা দেখে নেবে, যাতে করে ছোটোখাটো জিনিস মিস না হয়ে যায়। একটা জিনিস যেমন এখানে লম্ব অভিমুখে বলেছে, সেই জায়গাটা মিস করে দিলেই কিন্তু আনসারটা ভুল হয়ে যাবে। তোমরা কিন্তু তখন ওই ফর্মুলা অ্যাপ্লাই বসিয়ে তখন তোমরা করতে যাবে এবং সেখানে কিন্তু ভুলটা হয়ে যাবে। ওকে, অনেক সময় প্রশ্ন দেখতে গিয়ে ভুল হয়ে যায়। এখানে বলছে কোনটি আম্লিক অক্সাইড, দেখো CrO3 ক্রোমিক অক্সাইড যেটা সেটা কিন্তু আম্লিক অক্সাইড। এরপরে নেক্সট 1.5 মোল অক্সিজেন অণুর ভর কত? 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম, 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম, তাহলে 1.5 মোল, এটাকে 1.5 দিয়ে যদি গুণ করি, 1.5 দিয়ে গুণ করি, তো দেখো 32 অর্ধেক তো 16কে 3 দিয়ে গুণ করবো আমরা, তাই না? 0.5-এর 3 গুণ তো 1.5, বা এটাকে সরাসরি গুণ করতে পারো, গুণ করে দেখো এটা 48 হয়। ওকে, আমি কি করলাম এখানে, এটা 0.5 তিনটে নিতে হচ্ছে, নিয়ে 1.5 হয়, তা আমি এটাকে অর্ধেক করলাম, 1 মোল মানে 32 আর 0.5 মানে অর্ধেক, তাহলে 16 নিয়ে আমি 3 দিয়ে গুণ করে করলাম এটা। ওকে, বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজার ব্যবহার করা হয় সেটা হচ্ছে এখানে বার্নৌলির নীতি। কোনটাতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি আছে? 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড না 1 গ্রাম হাইড্রোজেন না 1 গ্রাম অক্সিজেন না 1 গ্রাম মিথেন? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি আমরা ভর বের করি, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 16 দিয়ে 32 আর 12 মিলে হচ্ছে 44, তাই না? 44 গ্রাম, 1 মোল মানে 44 গ্রাম, এবং 44 গ্রামে ওই অ্যাভোগাড্রোর সংখ্যক মানে 6.022 × 10⁻23 এতগুলো মানে অণু থাকে। হাইড্রোজেনের ক্ষেত্রে 2 গ্রাম মানে হচ্ছে 2 গ্রাম মানে 1 মোল, অক্সিজেনের ক্ষেত্রে 16 দিয়ে 32 গ্রাম মানে 1 মোল, মিথেনের ক্ষেত্রে কার্বন 12 আর এটা 4 হয়ে যাচ্ছে, 12 আর 4 16 গ্রাম মানে 1 মোল। এবার দেখো এখানে 44 গ্রামে 1 মোল, তাহলে 1 গ্রামে 1/44 মোল, এটা 2 গ্রামে 1 মোল, তাহলে 1 গ্রামে কত? হাফ মোল। এটা দেখো 1-এর 32 মোল, এটা হচ্ছে 1-এর 16 মোল, তাহলে এটা হাফ মোল, মানে এটা মোল সংখ্যা কিন্তু বেশি অন্যগুলোর থেকে, এটাতে মোল সংখ্যা বেশি, হাফ মোল, তাহলে এইটাতে আমার অণুর সংখ্যা সব থেকে বেশি থাকবে। ওকে, এরপর যেটিকে ইমালশন বলা যায় সেটি হলো, এগুলোর মধ্যে দেখো শ্যাম্পু, দুটি কাঁচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তাদের টেনে সহজে পৃথক করা যায় না, তার কারণ এক্ষেত্রে পৃষ্ঠটান কাজ করে, সারফেস টেনশনের জন্য এই ঘটনাটা কিন্তু ঘটে। এরপরে উষ্ণতা বাড়ালে তরলের পৃষ্ঠটান কি হয়? কমে যায়, এখানে বলেছে বাড়ে, তার মানে এটা হচ্ছে মিথ্যা। ওকে, হুকের সূত্রটি তোমরা যে কোনো টেক্সট বুকে পাবে, প্রান্তিক থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার এখানে 61। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। এরপরে নেক্সট কোয়েশ্চেন, বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে? বাঁধের মধ্যে যখন জলটা থেমে রয়েছে, বাঁধ দিয়ে যখন ঘিরে রেখেছি, তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতি শক্তি সঞ্চিত থাকে। ওকে, অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে কোনটির মান বেশি? আমরা জানি 1 অশ্ব ক্ষমতা হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট, তাহলে 746 ওয়াটের সমান হচ্ছে 1 হর্স পাওয়ার, তাহলে এখানে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ারের মানটা বেশি। কোন স্থানে হঠাৎ ব্যারোমিটারের পার্ট কমে যাওয়া কি নির্দেশ করে? তাহলে কোন স্থানে যদি ব্যারোমিটারের পার্ট কমে যায়, তার মানে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, নিম্নচাপ সৃষ্টি হয়েছে মানেই সেখানে সেটা কি নির্দেশ করে? ঝড়ের পূর্বাভাস, ঝড়ের পূর্বাভাস নির্দেশ করে। একটি তীব্র এবং একটি মৃদু অ্যাসিডের নাম, আচ্ছা তীব্র ক্ষার, আর তীব্র ক্ষার আমরা
সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কস্টিক সোডা লিখতে পারি। আর মৃদু অ্যাসিডের ক্ষেত্রে আমরা অ্যাসিটিক অ্যাসিড লিখব CH3COOH। ওকে, এটা তীব্র ক্ষার, এটা মৃদু অ্যাসিড। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম, সালফারের অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড NO2, এগুলো দায়ী। কেমন? সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। টিন্ডাল প্রভাব কাকে বলে? কোলয়েডের মধ্যে তীব্র আলোকরশ্মি চালনা করলে কোলয়েডের কণাগুলির দ্বারা ওই আলোকরশ্মি প্রতিফলিত বা বিক্ষিপ্ত হয় এবং ক্ষুদ্র কণাগুলি আমরা দেখতে পাই। মানে আলোর গতিপথটা কোলয়েড দ্রবণের মধ্য দিয়ে যে যাচ্ছে, আলোর গতিপথটা আমরা পাশ থেকে কিন্তু দেখতে পাই, মানে পাশ থেকে আলোর গতিপথ দৃশ্যমান হয়। এই যে ঘটনা, সেটাকে বলা হয় টিন্ডাল ইফেক্ট। এরপরে নেক্সট এখানে বলছে 1 মোল ইলেকট্রন মানে কত সংখ্যক ইলেকট্রনকে বোঝায়? এখানে অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রনকে বোঝায়। গ্রুপ সি আমরা সলভ করব। প্রথম প্রশ্ন এখানে বলছে দৈনন্দিন জীবনে পিএইচ এর দুটি গুরুত্ব লেখো। দুটো পয়েন্ট লিখতে হবে, তোমরা ফার্স্ট এই পয়েন্টটা লিখবে, এটা প্রান্তিক থেকে দেখাচ্ছি। শরীরের সবচেয়ে শক্ত পদার্থ হলো ক্যালসিয়াম ফসফেট, দাঁতের এনামেল এটি দিয়ে তৈরি, এটি জলে দ্রবীভূত হয় না, কিন্তু মুখের মধ্যে উৎপন্ন অ্যাসিডের পিএইচ এর মান 5.5 এর নিচে গেলে তার মধ্যে দ্রবীভূত হয় এবং দাঁতের ক্ষয় শুরু হয়, এটা একটা। আর এই জিনিসটা লিখবে, মাটি অতিরিক্ত আম্লিক হলে পরিমিত পরিমাণ চুন, ক্যালসিয়াম অক্সাইড বা কলিচুন মানে CaOH বা চক CaCO3 যোগ করে মাটিকে চাষের উপযোগী করা হয়। তাহলে দুটো প্রভাব তোমরা লিখবে। নেক্সট, বলের বিরুদ্ধে কার্য একটি উদাহরণ দাও। তোমরা সাতটা থেকেও লিখতে পারো, সাতটাতেও যথেষ্ট ভালো করে দেওয়া হয়েছে। বলের বিরুদ্ধে কার্য তোমরা লিখবে যে একটি বস্তুকে উপরের দিকে তুললে বস্তুটির সরণ উপরের দিকে হয়, মানে বস্তুকে যখন উপরের দিকে ছুটছি তাহলে সরণটা উপরের দিকে হচ্ছে, তীর চিহ্ন দিয়েছে দেখো, এবং অভিকর্ষ বল যেটা সেটা নিচের দিকে কাজ করছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হয়। তাহলে এটা একটা বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ। দুটি ফ্লাস্কের একটি জল অন্যটি গ্লিসারিন নিয়ে পাত্র দুটি ভালোভাবে নাড়িয়ে টেবিলের উপর রাখা হলো, কোন ফ্লাস্কের তরল আগে স্থির হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও বা ব্যাখ্যা করো। এখানে দেখো, তরল দুটির বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক বেগ থাকার জন্য ওদের উপর সান্দ্রতা বল কাজ করে। যখন কোনো তরল আমরা মানে কল্পনা করি, কোনো একটা তরলের মধ্যে অনেকগুলো স্তর থাকে এবং স্তরগুলোর মধ্যে একটা স্তর অন্যগুলো স্তরের গতিকে বাধা দেওয়ার চেষ্টা করে, কেমন? তাহলে এদের মধ্যে একটা আপেক্ষিক বেগ কিন্তু কাজ করে, এবং আপেক্ষিক বেগ কাজ করে বলেই এদের মধ্যে বাধা সৃষ্টি হয় বা সান্দ্রতা বল সৃষ্টি হয়। এখন গ্লিসারিনের সান্দ্রতা জলের থেকে বেশি, গ্লিসারিনের যেটা সান্দ্রতা আর জলের যদি সান্দ্রতা আমরা কল্পনা করি, কম্পেয়ার করি, তাহলে গ্লিসারিনের সান্দ্রতা জলের থেকে বেশি, সেই জন্য গ্লিসারিন আগে স্থির অবস্থায় আসবে, মানে আপেক্ষিক গতিটাকে বাধা দেবে, তাহলে গ্লিসারিনটা আগে স্থির অবস্থায় আসবে। তাহলে সান্দ্রতার কনসেপ্টের ভিত্তিতে এই জিনিসটা লিখতে হবে। এখানে অথবা দিয়ে প্রশ্ন, সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। এটা আমরা পেজ নাম্বার 48-এ পাবো। এই যে এখানে 3টে শর্ত দেওয়া হয়েছে, যে কোনো দুটো তোমরা লিখবে। এগুলো আর ব্যাখ্যা করছি না, যেহেতু আমাদের চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে, ক্লাসে সবগুলো বোঝানো হয়েছে, নোটসও প্রোভাইড করা হয়েছে চ্যাপ্টার নাম্বার 3 থেকে। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখিয়ে নিও, সাবজেক্টিভ ক্লাসের প্লেলিস্টে লিঙ্কও দিয়ে দিয়েছি। সোডা ওয়াটারের বোতলের মুখ খুললে বুদবুদ ওঠে কেন? এটা প্রথমত তোমাদের মানে জিনিসটা ব্যাখ্যা করতে হবে যে আসলে কোন কারণের জন্য এটা ঘটে। আসলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপের সমানুপাতিক হয়, বা সোজা কথায় লিখতে পারো যে স্থির উষ্ণতায় চাপ বাড়ালে গ্যাসের দ্রাব্যতা বাড়ে এবং চাপ কমালে গ্যাসের দ্রাব্যতা কমে। অতিরিক্ত চাপে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করে সোডা ওয়াটার তৈরি করা হয়। এই জন্য সোডা ওয়াটার বোতলে ছিপি খুললে এবার চাপটা কমে যায়, চাপ কমে গেলে তখন দ্রাব্যতা কমে যায়, এর ফলে বুদবুদের আকারে কার্বন ডাইঅক্সাইড বের হতে দেখা যায়। অথবা দিয়ে এখানে প্রশ্ন হচ্ছে প্রকৃত দ্রবণ এবং কোলয়েডীয় দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে শুধুমাত্র এই প্রকৃত এবং কোলয়েডের এই দুটো, প্রলম্বনের দিকটা দরকার নেই। এখানে 6টা বিষয় দেওয়া হয়েছে, তার মধ্যে যে কোনো দুটো, হয়তো এখানে তোমরা লিখলে প্রকৃতিটা লিখলে আর এখানে আলোক ধর্মটা লিখলে, কেমন? দুটো পার্থক্য তোমরা লিখবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, একটি জলের ফোঁটাতে 5 × 10⁻20 সংখ্যক জলের অণু আছে, জলের ঘনত্ব 1 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, মানে 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার।
এত হলে ফোঁটার আয়তন কত? জলের আণবিক ভর আমরা জানি, জলের যদি আমরা সংকেত লিখি H2O, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, দুটো আছে তাহলে 1 × 2, 16 হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর, লিখলাম 16 আর 2 হয়ে যাচ্ছে 18, তাহলে গ্রাম আণবিক ভর 18 গ্রাম। তার মানে এটা হচ্ছে মোলার ভর, তাই না? তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা কোনো এই 18 গ্রাম জলের মধ্যে আছে, তাহলে এতগুলো 6.022 × 10⁻23 এতগুলো জলের অণুর ভর হচ্ছে 18 গ্রাম। একটার ভর ভাগ এটা, তাহলে 5 × 10⁻20 এতগুলোর ভর কত? এটা আমরা উপরে বসালাম, হিসেব করে দেখছি 0.015, মানে আরও কিছু আসবে, আমি দশমিকের পর 3 ঘর পর্যন্ত নিলাম। তোমরাও কিন্তু তাই করবে, অনেকগুলো লেখার দরকার নেই। দশমিকের পর 2 ঘর বা 3 ঘর, এখানে 3 ঘর লিখলে এনাফ, নিয়ে ব্র্যাকেটে প্রায় লিখে দেবে। এবার জলের 1 ফোঁটার আয়তন কত? আয়তন বের করবো আমরা। আয়তন মানে হচ্ছে ভর বাই ঘনত্ব, কারণ আমরা এখানে তাই তো জানি যে ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে এখানে আমার ভি জিজ্ঞাসা করেছে, তাহলে ভি মানে কত হবে? ভি মানে m/d হয়ে যাবে। m/d মানে ভর বাই এখানে ঘনত্ব। তাহলে ভর ঘনত্ব বলেছে 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে এটাই আসবে, তাহলে এত ঘন সেন্টিমিটার হবে এখানে আমার আয়তন। ওকে, নেক্সট অথবা দিয়ে প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5, উক্তিটির যথার্থতা বিচার করো। এই কোশ্চেনটা আমরা আগেও পেয়েছি। সোডিয়াম ক্লোরাইডের আমরা আলাদা করে, যেহেতু এটা একটা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ, এটার আলাদা করে পৃথক একটা অণুর অস্তিত্ব আমরা পাই না। যে কোনো আয়নীয় যৌগ তার কেলাসের মধ্যে অনেকগুলো অণু একসঙ্গে কিন্তু থাকে, এবং দেখা যায় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এক একটা Na+-এর চারদিকে 6টা Cl- সাজানো থাকে, এবং প্রত্যেকটা Cl- আয়নের চারিদিকেও কিন্তু 6টা Na+ থাকে, নিয়ে এরকমভাবে কিন্তু ক্রিস্টালটা গঠন করে। তাই সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5 না বলে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন 58.5 বলা উচিত। যেহেতু এখানে একটা পৃথক অণু আমরা পাচ্ছি না, তাহলে এদের আমরা আণবিক ওজন বলতে পারবো না। সংকেত থেকে মানে NaCl থেকে সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5 যোগ করব, নিয়ে আমরা 58.5 সেটা বলতে পারবো। সংকেত থেকে যে ওজনটা বের করা যায় আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে, তাহলে সংকেত থেকে প্রাপ্ত যে ওজন সেটা হচ্ছে সংকেত ওজন বা সংকেত ভর, সেটা আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বলতে পারি, যেহেতু এটা একটা আয়নীয় যৌগ। এরপরে গ্রুপ ডির প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন এখানে 4-1, 50 কেজি ভরের একজন লোক 5 সেকেন্ডে সিঁড়ির 20টি ধাপ উঠলো, প্রতিটি ধাপের উচ্চতা 30 সেন্টিমিটার হলে লোকটির দ্বারা প্রযুক্ত ক্ষমতা কত হবে? কত? আচ্ছা, এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসছে। আমরা ওই প্রথমটা যেটা এই জায়গাটা একবার করেছিলাম, এটার আনসার এটা। এবার এই অথবার যে জায়গাটা সেটা দিয়েছে, তো অথবার আমি মানে এই যে অথবারটা করছি এখানে কিভাবে করবে? কৃতকার্য সূত্র mgh সেটা বসাবে, m ভর হচ্ছে 50 কেজি, g এর মান হচ্ছে 9.8 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, সেটা লিখবে। উচ্চতার জায়গায় এখানে কি করবে? উচ্চতার জায়গায় এই দিকটা লিখবে। উচ্চতা এখানে কত? আমাদের বলেছে 20টি ধাপ, এক একটা ধাপ 30 সেন্টিমিটার, তাহলে একটা ধাপ 30 সেন্টিমিটার, 20টা ধাপ মানে 30 × 20, মানে হিসেব মতো এখানে 600 হচ্ছে, 600 সেন্টিমিটার। এবার এটাকে মিটার করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করলাম, 600কে 100 দিয়ে ভাগ করলে 6 মিটার হচ্ছে। এবার একই রকমভাবে এইটাতে যেমন করা হয়েছে যে W মানে mgh বসিয়েছে, এখানেও mgh বসাবে, m 50, g হচ্ছে 9.8, আর h উচ্চতা হচ্ছে 6 বসাবে, তাহলে 2940 এত জুল হবে। এবার ক্ষমতা মানে হচ্ছে কি? কার্যবাহী সময়, কৃতকার্যবাহী সময়, তাহলে 2940কে 5 দিয়ে ভাগ করব, যেহেতু 5 সেকেন্ডে উঠেছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 588 ওয়াট, এটা হবে এখানে এই প্রশ্নের আনসার। ওকে, নেক্সট এখানে বলছে যে দম দেওয়া খেলনায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? যখন দম দেওয়া থাকে, দমটাকে মানে স্প্রিংটাকে পেঁচিয়ে দম দেওয়া হয়, তখন তার মধ্যে স্থিতিশক্তি প্রথমে সঞ্চিত হয়, তাহলে প্রথমত স্থিতিশক্তি সঞ্চিত হয়। এবার যখন খেলনাটা ছেড়ে দেওয়া হয় তখন সেটা স্প্রিংটা খুলতে থাকে, প্যাঁচগুলো খুলতে থাকে এবং কাজগুলো হয়, তাহলে গতিশক্তিতে রূপান্তরিত হয়, তাই না? তাহলে স্থিতিশক্তি থেকে গতিশক্তি, এটা হচ্ছে শক্তির রূপান্তর। নেক্সট, অ্যালুমিনিয়াম পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কস্টিক সোডা রাখা যায় না কেন? উপযুক্ত সমীকরণ সহ আমাদের ব্যাখ্যা করতে হবে। এটা প্রান্তিকের ক্ষেত্রে 108 পাতায় দেওয়া হয়েছে। মানে জিনিসটা এরকমভাবে লিখবে যে অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মিশ্রণ উত্তপ্ত করলে দ্রাব্য সোডিয়াম অ্যালুমিনেট, ব্র্যাকেটে লিখতে পারো NaAlO2 ও হাইড্রোজেন গ্যাস ব্র্যাকেটে H2 উৎপন্ন হয়। নিয়ে সমীকরণটা দেবে যে 2Al + 2NaOH + 2H2O তৈরি হচ্ছে 2NaAlO2 + 3H2। লিখবে এর ফলে অ্যালুমিনিয়াম পাত্রের ক্ষয় হয়, এ কারণেই অ্যালুমিনিয়ামের পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH রাখা হয় না।
এরপরে বলয় পরীক্ষায় যে যৌগের কারণে বাদামি বলয় তৈরি হয় তার সংকেত, এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। যৌগটির নাম তোমরা চাইলে লিখতে পারো, জটিল যৌগ সেটা হচ্ছে নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট। ওকে, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো আয়রন 2 সালফেট। দেখো এখানে Fe2O5 তাহলে পেন্টা অ্যাকোয়া মানে হচ্ছে জল, তাহলে 5টা জল আছে তার জন্য পেন্টা। তোমরা জানো মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3টে, টেট্রা মানে 4, পেন্টা মানে 5, তাহলে Fe2O5 তার জন্য পেন্টা অ্যাকোয়া। এটা হচ্ছে দেখো NO আছে তার জন্য নাইট্রোসো, Fe মানে হচ্ছে ফেরাস বা আয়রন, এবং সেখানে যোজ্যতা হচ্ছে আয়রনের 2, তাহলে আয়রন 2, এবং হ্যাঁ SO4 মানে সালফেট, তাহলে Fe2O5NO থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে SO4। এই যৌগটার জন্য মানে বাদামি বলয়ের যেটা বাদামি বলয় বা রিং টেস্টের মাধ্যমে এখানে এই নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করা যায়। ওকে, নেক্সট অথবা দিয়ে প্রশ্ন, সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে তা সমীকরণ সহ লেখো। অ্যাসিডের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড মানে BaCl2 দ্রবণ যোগ করলে অদ্রাব্য সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। এই সাদা অধক্ষেপ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য মানে দ্রবীভূত হয় না। এখানে H2SO4 এর সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের যখন বিক্রিয়া হয় তখন বেরিয়াম সালফেট উৎপন্ন হয়, সেটা কিন্তু নিচের দিকে থিতিয়ে পড়ে একটা সাদা রঙের অধক্ষেপ তৈরি হয়। এবং এখানে এমনিতে এই সেল উৎপন্ন হচ্ছে, তার মানে পদক্ষেপটা থেকে যাচ্ছে, তাহলে এই সেলে অবশ্যই দ্রবীভূত হবে না। যদি আমরা নাইট্রিক অ্যাসিডও মেশাই এবার এর মধ্যে, তবুও এটা থেকে যাবে। এর থেকে প্রমাণিত হয় যে পরীক্ষণীয় অ্যাসিডটি হলো সালফিউরিক অ্যাসিড। নেক্সট আমাদের প্রশ্ন, এর সাথে দেখো প্রশ্ন আছে লেবুর রসে 1 ফোঁটা মিথাইল অরেঞ্জ ফেললে কি রং হবে। লেবুর রস মানে সেটা অ্যাসিড, এবং অ্যাসিডে আমরা জানি যে যখন মিথাইল অরেঞ্জ দেওয়া হয় সেটা গোলাপি লাল হয়ে যায়। তাহলে এখানে তোমরা শুধু লাল না লিখে গোলাপি লাল লিখবে, বেশিরভাগ বইয়ে গোলাপি লাল দেওয়া থাকে, সেটাই তোমাদের লিখবে এবং সেটা ভালো হবে আনসার। 500 ml জলে 60 গ্রাম NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করা হলো, দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটার এককে নির্ণয় করো। এখানে দিয়েছে গ্রিন ভিট্রিয়লের সংকেত, এটা আমরা আগেও পেয়েছি, এটা আমি এখানে লিখে দিচ্ছি FeSO4.7H2O। 7 অণু কেলাস জল থাকে, কেমন হাইড্রেটেড শোধক ফেরাস সালফেট। প্রথমে যেটা গাণিতিক সমস্যা দেওয়া ছিল, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম আণবিক ভর, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, যোগ করলাম 40 গ্রাম। গ্রাম কথাটা ইউজ করেছি আমরা, গ্রাম আণবিক, তাই জন্য এককটা লিখলাম। শুধু আণবিক ভর লিখলে তখন আর গ্রাম লিখতে পাবে না, তাই না? তখন আর একটা লাইন করতে হবে, গ্রাম আণবিক ভর নিয়ে 40 গ্রাম লিখতে পাবে। তাহলে 40 গ্রাম মানে 1 মোল, তাই না? যেটা গ্রাম আণবিক ভর হয় সেটাই তো মোল বোঝায়। তাহলে 40 গ্রাম মানে 1 মোল, তাহলে 60 গ্রাম মানে কত মোল? 60কে 40 দিয়ে ভাগ করলাম, তাহলে 1.5 মোল হয়ে যাচ্ছে, 1.5 মোল। তাহলে 500 ml জলে এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, তাহলে 1000 ml কত? 500তে এত, তাহলে 1 হবে ভাগ 500, তাহলে 1000 হবে এটা। এটা কাটাকাটি করলে 2 হয়, 2 দিয়ে 1.5কে গুণ করবে, তাহলে 3 মোল। তাহলে দ্রবণের গাঢ়ত্ব 3 মোল পার লিটার, এটা হচ্ছে এই প্রশ্নের আনসার। এখানে আমাদের অথবা দিয়ে প্রশ্ন, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রস্তুত একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 75 গ্রামকে বাষ্পীভূত করলে 20 গ্রাম অবশেষ পাওয়া যায়। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত? তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের সাজেশন দেওয়া হয়ে গেছে। সেই জীবন বিজ্ঞানের সাজেশন তোমরা যদি ভালো মতোভাবে প্রিপারেশন নাও, সাজেশন থেকে মিনিমাম কিন্তু তোমরা 90% কমন পাবে, সেভাবে আমরা সাজেশনটা রেডি করেছি। যারা সাজেশনের ক্লাসটা এখনো পর্যন্ত দেখোনি, চ্যানেলে যাবে, সেখানে কিন্তু সাজেশনের ভিডিওটা পেয়ে যাবে। আর ফিজিক্যাল সায়েন্সের সাজেশন খুব শীঘ্রই তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। দেখো, লবণের সম্পৃক্ত দ্রবণের পরিমাণ 75 গ্রাম, অবশেষ যেটা লবণের পরিমাণ সেটা 20 গ্রাম বলেছে, বাষ্পীভূত করেছে নিয়ে 20 গ্রাম পেয়েছে। তাহলে দ্রাবকের পরিমাণ কতটা? বাষ্পীভূত করে দিয়েছি জলটা, প্রথমে 75 গ্রাম ছিল, পরে 20 গ্রাম লবণ পড়ে আছে। প্রথমে জলীয় দ্রবণ ছিল, পরে 20 গ্রাম লবণ পড়ে আছে বা অবশেষ পড়ে আছে, তাহলে যেটা উড়ে গেল, যেটা কমে গেল, সেটা জল বা দ্রাবক। তাহলে 75 থেকে 20 বাদ দিলে হচ্ছে 55 গ্রাম। এবার 40 ডিগ্রি তাপমাত্রায় ওই লবণের দ্রাব্যতা কত? সময়চিহ্ন দিয়ে, তাহলে সম্পৃক্ত দ্রবণে লবণের ভর ভাগ ওই দ্রবণে দ্রাবকের ভর, গুণ চিহ্ন দিয়ে 100। দ্রাব্যতা বের করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে 20 নিচে 55, 100 দিয়ে গুণ করবে, তাহলে 36.36, এটা হচ্ছে দ্রাব্যতা। এর সাথে প্রশ্ন আছে ব্যাপনের সংজ্ঞা দাও।
লিখবে 2 বা ততোধিক গ্যাসীয় বা তরল পদার্থের অণুগুলির বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে স্বাভাবিক এবং শত অনুপ্রবেশকে ব্যাকন বলে। এরপরে 4 এ প্রবাহমান তরলের গতি সম্পর্কিত বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপটি প্রমাণ করে দেখাও। এখানে তোমরা শুরু করবে এখান থেকে, এই যে ধরা যাক থেকে শুরু করে এটা পুরোটা লিখবে, চিত্রটা অবশ্যই দিতে হবে এবং এখানে পাশে এতটা পর্যন্ত, এই যে চাপ শক্তি, স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি ধ্রুবক, এতটা পর্যন্ত তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। ওকে, বা সাবজেক্টিভ ক্লাস যারা ভিডিওগুলো দেখেছিলে সেখানে আমরা নোটসের মধ্যেও দিয়েছিলাম, যারা সেটা করে নিয়েছো অলরেডি সেটাও তোমরা করতে পারো। কেমন, সেটাতে খুব সুন্দর করে নোটস আমি লিখে দিয়েছিলাম। এখানে চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি, পেজ নাম্বার এখানে 45 লিখবে। চাপ মানে হচ্ছে চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। অথবা দিয়ে প্রশ্ন আর্কিমিডিসের নীতি, এগুলো আমরা আগে একবার পেয়েছি, পেজ নাম্বার 49 এখানে আর্কিমিডিসের নীতি দেওয়া হয়েছে, একদম সহজ, তোমরা পারবে, এই 2 লাইন তোমরা লিখবে। আর এখানে বলছে যে পৃষ্ঠটানে মাত্রীয় সংকেত, দারুণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই শর্ট কোশ্চেনটা কিন্তু আসে। কেমন, mt⁻², থার্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই ঘিরে দেবে। 1 mu এর মান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। কেজিতে লিখলে -27 কেজি হবে। ওকে, 56 গ্রাম N2 এর এসটিপিতে আয়তন, 56 গ্রাম নাইট্রোজেনের ক্ষেত্রে এসটিপিতে আয়তন কত হবে, এখানে একদম শর্টে করে দিয়েছে, তোমরা লিখতে পারো যে নাইট্রোজেনের আণবিক ভর নিয়ে লিখবে সমান চিহ্ন দিয়ে নাইট্রোজেনের আণবিক ভর সমান 14 গুণ 2, পারমাণবিক ভর 14, তাকে 2 দিয়ে গুণ করবে, যেহেতু আণবিক ভর বের করছি, তাহলে 14 গুণ 2 সমান 28, এটা লিখবে। লেখার পরে লিখবে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন 22.4 লিটার, 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন 22.4 লিটার নিয়ে ঐকিক নিয়মে 1 গ্রাম নাইট্রোজেনের আয়তন 22.4 ভাগ 28 নিয়ে অতএব দিয়ে 56 গ্রাম নাইট্রোজেনের আয়তন 22.4 ভাগ 28 গুণ দিয়ে 56, কাটাকাটি করবে, 28 2 56 হয়, তাহলে 22.4কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 44.8 লিটার। ওকে, আর এখানে শেষ প্রশ্ন আমাদের অথবা দিয়ে কার্বন স্কেলে কোনো পদার্থের আণবিক গুরুত্বের সংজ্ঞা, এই প্রশ্নগুলো যে কোনো টেক্সট বুকেই পাওয়া যায়, তাই না, যে কোনো জায়গা থেকে তোমরা করতে পারো, আইদার সেটা ছায়া পাবলিকেশন হোক, সাতরা হোক, প্রান্তিক হোক, যে কোনো জায়গা থেকে তোমরা করতে পারবে। ওকে, তাহলে এটা তোমরা করবে। ওকে, বা ভট্টাচার্য ব্রাদার্সের বই অনেক সুন্দর করে অনেক প্রশ্নের আনসার রয়েছে, ছোট ছোট করে, কিন্তু অনেক জিনিস, অনেক ইনফরমেশন রয়েছে ভট্টাচার্য ব্রাদার্স এর বইটা, যাদের কাছে আছে তারা সেটা থেকেও করতে পারো। এখানে ইথাইন মানে C2H2, আসলে এটা অ্যাসিটিলিন, ইউপ্যাক নেম হচ্ছে যেটা IUPAC নেম ইথাইন। এর মোলার ভর নির্ণয় করো, মোলার ভর এখানে সংকেত থেকে আমরা বের করব মোলার ভর। কার্বনের 12, তাহলে দুটো আছে, 12 2 24 হয়। হাইড্রোজেনের 1, দুটো আছে, তাহলে 2 কে 2, তাহলে 24 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 26। মোলার ভর তাহলে একক হবে গ্রাম পার মোল। ওকে, তাহলে আজকে আমরা 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো ক্লাসগুলো প্রশ্নবিচিত্রা প্লেলিস্টের লিঙ্ক আর সাবজেক্টিভ ক্লাস মানে ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা যে ক্লাসগুলো হয়ে গেছে দেখে নিতে পারবে। ওকে, আর ক্লাসগুলো ভালো লেগে থাকলে ক্লাসগুলোতে লাইক দেওয়ার পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আরও বেশি করে শেয়ার করবে, যাতে করে তোমাদের। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।